মনে হয় সূর্যের আলোর মতো। প্রাণের টানে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল। ছুটি লম্বা ছুটি পাইছে, এই করে সবাই আগে ভাগেই ছুটে যেতে পারছে। ট্রেনের যাত্রা আলহামদুলিল্লাহ একদম 100% স্বস্তি মনে হচ্ছে। ছাদেও যাত্রী নিয়ে ছুটছে ট্রেন। সড়ক মহাসড়কে বাড়তি চাপ থাকলেও নেই যানজটের ভোগান্তি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার চীন সফরের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক, রয়েছে নতুন উদ্যমে তিস্তা মহাপরিকল্পনা শুরুর ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। ভোটাধিকার হরণের চেষ্টা হলে আবারও রাজপথে নামবে বিএনপি, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের দাবি এনসিপির। কাল চাঁদ দেখা গেলে পরশু ঈদ, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়, জয়নামাজ ও ছাতা সঙ্গে না আনার পরামর্শ। ফাঁকা ঢাকায় কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বাসায় গোয়েন্দা পরিচয়ে কেউ গেলে থানায় জানাতে বললেন ডিবি প্রধান। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি, মিয়ানমারে প্রাণহানি 1000 ছাড়িয়ে, আহত 1500-এরও বেশি। এবং ঈদের বিরতির আগে ডিপিএল টেবিলের শীর্ষে উঠে আবাহনীর চমক, শিরোপা জেতাই মূল লক্ষ্য জানালেন কোচ হান্নান সরকার। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। দর্শক, ঈদ যাত্রা নিয়ে এখনকার চিত্র জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, জানাবেন বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কি, এবং বাড়তি ভাড়া নিয়ে কিন্তু প্রতি ঈদেই একটা জোরে সোরে আলোচনা হয়, এবারে বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীরা কি বলছে এবং তাদের ভোগান্তির কোনো অভিযোগ ইতোমধ্যে পেয়েছেন কিনা জানাবেন। যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু গাবতলী, মহাখালী, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল আমরা পরিদর্শন করেছি এবং সবখানে কিন্তু সকাল থেকে মানুষের যেই সমাগম, অর্থাৎ যাত্রীরা ঈদের সময় বাড়িতে যাওয়ার জন্য যারা এখানে এসে উপস্থিত হবেন তাদের কিন্তু সংখ্যাটা খুব কমই ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড়টা বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং এখানে চিত্র যদি একটু দেখায়, এখানে কিন্তু বেশ কিছু মানুষ এসেছেন, তবে প্রতিবারের যেই চিরাচরিত দৃশ্যটি আমাদের চোখে পড়ে যে প্রচুর মানুষ, সড়ক পথে যাত্রীদের চরম ভোগান্তি, সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। সকাল থেকে অলস সময় পার করতে দেখেছি এখানে যারা বাস কাউন্টারের লোকজন রয়েছেন তারা কিন্তু বেশ অলস সময় পার করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি কাউন্টারে মানুষের ভিড় বেড়েছে। যাত্রীরা আসলে নারীর টানে বাড়ি ফেরার জন্য এসে উপস্থিত হচ্ছেন। তো আমরা এখানে যাত্রীদের সাথেও কথা বলেছি এখানে যারা বাস ব্যবসায়ী আছে তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন, এবার ঈদে লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু অধিকাংশ মানুষই শুরুর দিকেই একদিন ছুটি হাতে অফিস থেকে নিয়েই হলো কর্মজীবী যারা রয়েছেন তারা হলো সবাই চলে বাড়িতে ফিরে গেছেন এবং যার কারণে কিন্তু এবার ঈদের আগ দিয়ে এর আগের দিন থেকেই কিন্তু হলো এখন ঈদের ঠিক আগ মুহূর্ত এবং এই কারণেই কিন্তু আসলে মানুষের এখানে হলো কাউন্টারগুলোতে চাপ অনেকটাই কম। এবং ভাড়া নিয়ে যেটি বললেন যে এখানে হলো কাউন্টারের লোকজন বলছেন যে ভাড়া যে সরকার নির্ধারিত যেটি ভাড়া সেটি দিয়েও আসলে যাত্রীদেরকে পাচ্ছেন না। রাস্তা থেকে অল্প ভাড়াতেই ওঠার যেই প্রবণতা সেটি যাত্রীদের মধ্যে রয়েছে, তারা সেখানে নির্ধারিত ভাড়ার থেকেও কিন্তু কম চাচ্ছেন, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছেন রেলের খবরাখবর জানাতে এয়ারপোর্টে, সেখানে চলে যাব মাহমুদের কাছে। মাহমুদ, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। টানা যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিতে ঘরমুখো মানুষের সবচেয়ে মনে হয় এবার আরামদায়ক যাতায়াত হয়েছে রেলপথে।
স্টেশনে এখানে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো ট্রেন দাঁড়িয়েছে সেখানে মাত্র 3টি ট্রেন আমরা দেখেছি যে কিছুটা দেরি করেছে, ঘন্টাখানেক বা একটি ট্রেন রাজশাহীগামী একটি ট্রেন সেটি 45 মিনিটের মতো দেরি করে। কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে নরসিংদী কমিউটার ট্রেন, সেটি নির্ধারিত সময় এখানে এসেছে। এছাড়া চিত্রা এক্সপ্রেস যেটি খুলনাগামী ট্রেন সেটিও ঠিক সময়ে আসার কথা, এখানে সেভাবে উল্লেখ করা হচ্ছে, কোনো ধরনের দেরি নেই। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস এবং লালমনিরহাটগামী যে ট্রেনগুলো সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ই দেখা যাচ্ছে এখানে নির্ধারিত সময়ে এসে যাত্রীদেরকে নিয়ে চলে গেছে। বাড়তি ভাড়া বা হচ্ছে যে বাড়তি লোক ওঠানোর যে বিষয়টি সেটি আমরা একটি ট্রেনে দেখেছিলাম যে ছাদে যে সংখ্যক মানুষ আসলে উঠেছে অত সংখ্যক মানুষকে কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে তাদেরকে ঢোকার অনুমতি দেওয়ার কথা না, যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা বিডিআর মোতায়েন রয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটছে কিন্তু এবং মানুষ আসলে যেহেতু দীর্ঘ একটি ছুটি পেয়েছে সেই কারণে ঘরমুখ মানুষ, তাদেরকে থেমে রাখা যায় না, যে কারণে যারা জোর করে ওঠার চেষ্টা করছেন বা ছাদে উঠছেন তো খুব একটা নিবৃত করতে আমরা দেখিনি। তারপরও যেহেতু বড় একটি ছুটি পাওয়া গেছে সেই কারণে মানুষ কিন্তু বড় একটি সংখ্যক মানুষ গতকাল ছেড়েছেন এবং আজকে 28 রোজা পার হলো। যদি 29 রোজা হয় তাহলে কাল দিন পরে যে ঈদ অনুষ্ঠিত হবে সেজন্য মানুষ কিন্তু দ্রুত রাজধানী ছাড়ছেন। এই মোটামুটি রেলের খবর আমার কাছে। কোনো শিডিউল বিপর্যয় নেই। একটু আমরা লঞ্চের খবর নিতে সদরঘাটে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জোবায়ের সানি আমাদেরকে জানাবেন লঞ্চ যাত্রার কি খবর রয়েছে, নদীপথে কতটা এবার স্বস্তিকর হলো ঈদ যাত্রা। সানি। মাহমুদ, ধন্যবাদ। আপনি এবং নাইমাল জিকু যেটি জানাচ্ছিলেন যে বাস টার্মিনাল এবং সেই সঙ্গে ট্রেনের যাত্রা অনেকটাই নির্বিঘ্ন, একই রকম লঞ্চের যাত্রাও কিন্তু অনেকটাই নির্বিঘ্ন, কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। আমি যদি একটু দেখাই যে এখন বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে আছে, প্রতিটি লঞ্চই কিন্তু যাত্রীদের তীব্র চাপ এবং লঞ্চের ছাদেও অনেকে আশ্রয় নিয়েছেন। এই চিত্রটি কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে গত কয়েক বছরে দেখা যায়নি, কিন্তু এবছরে এসে গতকালকে আমরা যেটি দেখলাম এবং আজকেও যেটি দেখলাম যে প্রচুর যাত্রী কিন্তু লঞ্চে যাতায়াত করছেন এবং সেক্ষেত্রে লঞ্চের ভাড়া নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। লঞ্চের বিশেষ করে বরিশালে লঞ্চের যে ডেকের যে ভাড়া সেটি 400 টাকা সরকার নির্ধারিত, সেই ভাড়াই রাখা হচ্ছে। যাত্রীদের আসলে বড় কোনো অভিযোগ নেই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সঙ্গে বিআইডব্লিউটিএ তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং লঞ্চের ছাদে যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয়, কারণ এটি কিন্তু একটি দুর্ঘটনার অন্যতম কারণ। সে কারণে কিন্তু তাদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এর আগে যে লঞ্চগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, সেগুলোতেও কিন্তু দেখেছি প্রচুর যাত্রী সেই লঞ্চগুলোতে রয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় আমরা গত পরশু যে চিত্রটি দেখেছি লঞ্চে প্রচুর যাত্রী চলাচল করছেন, তারা বাড়িতে যাচ্ছেন, কিন্তু তাদের আসলে অভিযোগের মাত্রা খুব একটা বেশি না, কারণ এখানে মোটামুটি বলা যায় যে শৃঙ্খলার মধ্যেই তারা যেতে পারছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। গতকাল আমরা সেনাবাহিনীর সদস্যদের এখানে টহল দিতে দেখেছি, বিআইডব্লিউটি এর তাদের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। সব মিলে বলা যায় যে নৌযাত্রা সেটি অনেকটাই নির্বিঘ্ন এবং সেখানে আসলে অভিযোগ জানানোর মতো কোনো বিষয়ে এখন পর্যন্ত আমরা পাইনি। যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তো ঈদের আগে নারীর টানে বাড়ি ফেরা যেটি বলা হয় সেটি কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্ন এবং লঞ্চগুলো নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে। কোনো ধরনের অভিযোগ যাত্রীরা আসলে খুব একটা করছেন না। তো এই ছিল লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী জুবায়ের সানি, মাহমুদুল হাসান এবং নাইমাল জিকো। দর্শক, বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আপনারা দেখছিলেন ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার মহাসড়কের ঈদযাত্রার খবর জানবো, সেই খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি নাজমুল হুদা আপনার কাছে। নাজমুল, আপনি এই মুহূর্তে যেই মহাসড়কে আছেন সেখানে এখনকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে এবং আমরা ঠিক বিকেল 4টা থেকেই কিন্তু এখন পর্যন্ত বাইপেল নবীনগর মহাসড়ক এবং
টাঙ্গাইল থেকে জয়দেবপুরের যে মহাসড়ক, এই দুটি সড়কে যদি চিত্র আপনাদের দেখাই, যে এখন কিন্তু যে সড়কে দেখছেন যে ভয়াবহ যানজট লেগেছে এবং ঠিক সেই গাড়িগুলি যেভাবে চলছে কয়েক ঘন্টা কিন্তু যে এখানকে পার হতেই সময় লাগছে এবং অসংখ্য পরিবহন রয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু যেহেতু পরিবহন সংকট, যার ফলে এখন ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক, পণ্যবাহী ট্রাকেও কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে যে গাজীপুরের চন্ডায় এখন যে অবস্থা, ভয়াবহ অবস্থা, এবং যে গাড়িগুলি উত্তরবঙ্গে যাচ্ছে সেই উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ এখান থেকে পার হবে এবং সে এখানেই কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা, কোনো জায়গায় 3 ঘন্টাও কিন্তু সময় লাগছে পার হতে। এবং এখানে আমরা দেখেছি পুলিশ চেষ্টা করে যাচ্ছে, তারপরেও কিন্তু এই পরিবহনের যে যানজট সেটা আসলে নিরসন করতে পারছে না। আমরা এখানে যে নিচে এবং ফ্লাইওভারের উপরটা দুটাই কিন্তু আপনি দেখছেন যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সেই যানজটে এখানকার যারা যাত্রীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে 2 মিনিটের রাস্তা পার হইতে তাদের কয়েক ঘন্টা সময় লাগছে এবং তারা বলছে যে এই সড়কের এখন যে অবস্থা দেখছেন যে কোনো মতেই আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না এবং রাত যত বেশি হচ্ছে গাড়ির সংখ্যাও তত বেশি হচ্ছে এবং যাত্রীরাও কিন্তু বাস কাউন্টারগুলোতে ভিড় করছে এবং তারা যেভাবেই হোক পরিবারের সাথে ঈদ করতে চায়, এই কারণেই কিন্তু তারা রাত হলেও বাড়িতে ফিরতে চায়। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আর এক প্রান্তে রয়েছে আমার সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল হোতা, আপনি যেমনটি জানিয়েছেন আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাতে আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে সেই মহাসড়কে কিন্তু গাড়ি থেমে থেমে চলছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে যাত্রী রয়েছে, গড়মুখ মানুষ রয়েছে, নারীর টানে যারা বাড়ি যাচ্ছে তারা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুপুরের পর থেকেই কিন্তু আসলে একটু ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দেখাই, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা বলছেন এটা কিন্তু আসলে ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে, তারা এমনটি বলছেন যে এই যে ঘরমুখ মানুষ নারীর টানে বাড়ি যাচ্ছে, যে মহাসড়কগুলো ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি দুপুরের পর থেকে আসলে গাড়ির চাপ রয়েছে, কারণ শিল্পোদ্যোষিত গাজীপুরে কিন্তু কাল কারখানা ছুটি ঘোষণা হওয়ার পর আজ দুপুরের পর থেকে কিন্তু আসলে এই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা বলছেন যে এই যে ঘরমুখ মানুষ তাদেরকে বাড়ি ফিরতে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু করছে এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সাধারণ মানুষকে ঘরে ফিরে দিতে তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন ঈদ যাত্রার মহাসড়কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রধান উপদেষ্টার চীন সফরে ব্যবসা বাণিজ্য ছাড়াও ভূরাজনৈতিক গুরুত্ব অনেক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নদী ও পানি ব্যবস্থাপনায় ইস্যুতে প্রধান উপদেষ্টার চীনের সহায়তা চাওয়ার এই ঘটনা নতুন উদ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তাহমিদ আমিন। 4 দিনের সফরে চীনের বিমানবন্দরেই লাল গালিচা সংবর্ধনা, তারপর গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক। সফরে হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই। নোবেলজয়ী ডক্টর ইউনূসের সফরে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে চীনা উদ্যোক্তারা। তবে শুরুতে আলোচনার খোরাক হয় স্বাধীনতা দিবসের দিনে ডক্টর ইউনূসকে নিতে ঢাকায় আসা চীনের বিশেষ জেট বিমান। বিশ্লেষকরা বলছেন ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগেই চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। আমি দেখব আমার স্বার্থ আমাকে কে সাহায্য করেছে, তো সেই হিসাবে আমার মনে হয় চীনের সম্পর্কটা একেবারেই
ধরা উচিত যে আমার লাভবান আমি লাভ করছি কিনা। চীনের সাথে হওয়া আগের তিস্তা মহাপরিকল্পনার সমঝোতা স্মারক নতুন করে গতি পাবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে ভারতের সাথে যে শেয়ারিং এর কথা বলা হচ্ছে সেই শেয়ারিং আর হতে যাচ্ছে না। যদি চীন আসলেই যদি এখানে ইনভেস্ট করে তাহলে আমি মনে করি যে সে একটা নির্বাচিত সরকারের সাথেই করতে চাইবে, কারণ যেহেতু ওটা একটা মেগা প্রজেক্ট। ভূরাজনীতির সমীকরণে রোহিঙ্গা সংকটের সমাধানে চীনকে বড় ফ্যাক্টর মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। চীন বাংলাদেশকে মিয়ানমারের সাথে আরও বেশি করে এনগেজ হওয়ার জন্য, আরও বেশি করে সেখানেই অ্যাপ্রোচটা করার জন্য এক ধরনের পরামর্শ দিয়েছে। সেটা যদি হয় তাহলে আমি বলবো যে রোহিঙ্গা সমস্যা যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। প্রধান উপদেষ্টা সফরে বাংলাদেশকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। সাথে আগের নেয়া ঋণের সুদ কমানোর আশ্বাস পেয়েছে ঢাকা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে, তাই একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর বেড়াইদে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা পরিস্থিতি নির্বাচন সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে এক পথসভায় এই দাবি জানান তিনি। নির্বাচনের নাম তুলে তুলে এখানে মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে, কিন্তু বিচার এবং সংস্কার যেটা আসলে নির্বাচনকে সফল করার জন্য, সেটা যদি না হয় তাহলে আমরা মনে করব যে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এই নির্বাচনে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পালাবদল, ক্ষমতার পালাবদল শুধু হতে যাচ্ছে। কিন্তু গণ অভ্যুত্থান, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান শুধুমাত্র একটি দলের ক্ষমতা পালাবদলের জন্য হয়নি। কাল চাঁদ দেখা গেলে পরশু ঈদ। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। প্রধান জামাত সকাল 8:30টায়। আবহাওয়া বিরূপ থাকলে জামাত হবে বাইতুল মোকাররম মসজিদে সকাল 9টায়। শনিবার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি আরও জানিয়েছেন, এবারে জায়নামাজ সঙ্গে আনতে হবে না, নারীদের জন্য রয়েছে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা। ঈদ উল ফিতরে ঢাকায় নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সম্পন্ন হয়েছে সিংহভাগ প্রস্তুতি। এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। রয়েছে অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা। নারীদের নামাজ আদায়ের জন্য থাকছে নির্ধারিত স্থান। বিছানো হয়েছে আরামদায়ক কার্পেট, তাই সঙ্গে আনতে হবে না জায়নামাজ। ছাতা আনতে নিরুৎসাহিত করা হয়েছে মুসল্লিদের। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য থাকবে 2টি মেডিকেল টিম। শনিবার সকালে প্রস্তুতি কার্যক্রম দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। জানান, প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ঈদের জামাত সময় নির্ধারণটা এটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের তরফে। তো এটি আমরা 8:30টায় নির্ধারণ করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। ডিএসসিসি প্রশাসক জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এখানে ঈদের জামাতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ঈদ জামাত ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত হলেও ঢাকায় আকারে সবচেয়ে বড় জামাত হবে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। ফাঁকা ঢাকায় কোনো শঙ্কা নেই, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
কোনো বাসায় গোয়েন্দা পরিচয়ে যদি কেউ যায় সেক্ষেত্রে নিকটস্থ থানাতে অবহিত করতে হবে। এসব কথাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপির ডিবি প্রধান। ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে। সময় হলো একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। মিয়ানমার ও থাইল্যান্ডের পর 7 মাত্রার ভূমিকম্পের সংখ্যায় এখন বাংলাদেশও। বিশেষভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল রয়েছে ভূমিকম্পের সবচেয়ে উচ্চ ঝুঁকিতে। পূর্ব প্রস্তুতি ও সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির ফায়ার সাবেক একজন ডিজি বলছেন, স্বল্পমাত্রার কম্পনেই ভেঙে যেতে পারে ঢাকার অনেকগুলো ভবন। দর্শক মাসুদ আল আবনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারত, বার্মা ও ইউরেশিয়ান 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। তাই বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে দেশটির 3 অঞ্চল। শুক্রবার 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার ও থাইল্যান্ড। এই ভূমিকম্পের প্রভাবে ওই 2 দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটত তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে, এমন শঙ্কা থেকে যায়। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের শঙ্কা কাটছেই না। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশেও একই মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে দেশে ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতা জারি করা হয়। আগের এ পর্যন্ত মোটা দাগে প্রায় 54-55 বার একটু একটু করে ভূমিকম্প আমরা দেখলাম। এখন সেই হিসাবে আমাদের ধরে নিয়ে যেতে পারে যে আমাদের পসিবিলিটি অনেক হাই। যতটুকু সম্ভব ঝুঁকির মাত্রা উদ্দেশ্য এবং সচেতনতা বাড়াবো। এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে কতটা বিপাকে পড়বে রাজধানী ঢাকা? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সাবেক মহাপরিচালকের ধারণা, এখন থেকে উদ্ধার প্রস্তুতি না নিলে মানবিক বিপর্যয়ে পড়বে ঢাকা। আমাদের কোনো সংস্থা এত বড় ডিজাস্টার ফেসও করে না। আসলে আমাদের তো অনেক জনবহুল এলাকা এবং এখানেও রাস্তাঘাটের সংখ্যাও খুবই সরু, রাস্তাঘাট সরু, যার জন্য কিন্তু একটা ব্যাপক আকারে কিন্তু আমাদের যেটা হবে প্রাণহানি হবে এবং ক্ষয়ক্ষতি হবে। এদিকে এক পরিসংখ্যানে জানা গেছে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। মাসুদ আল আবনি, নিউজ 24, ঢাকা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়েছে, আর আহত 1500-এরও বেশি। শনিবার দেশটির জান্তা সরকার এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের ভয়াবহতায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মিয়ানমার। জরুরি সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রা। এই অবস্থায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির জান্তা সরকার। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও এগিয়ে এসেছে জাতিসংঘ। আর অপরদিকে থাইল্যান্ডে ধ্বংসস্তূপে আটকে আছেন শতাধিক মানুষ। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। দর্শক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে ঈদের কেনাকাটার খবর একটু আগেই জানিয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস।
ইফতারের পর থেকে আবারও এখানে আসতে শুরু করেছেন অগণিত মানুষ। ইফতারের সময় আমরা দেখেছি যে অনেকেই আসলে বিভিন্ন জায়গায় বসে ইফতার করছেন এবং সেটা এই শপিং মলগুলোর ভেতরেই, এবং তারপর তারা আবার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে প্রবেশ করতে শুরু করেছেন। কেউ কেউ আছে যে বাইরে ইফতার করেছেন, মলের ভেতরে ইফতার করেননি, তারাও কিন্তু আসতে শুরু করেছেন ভেতরে, এবং গুটি গুটি পায়ে আসলে মানুষ আসছেন একেবারে শেষ সময়ের কেনাকাটাটা করতে। এবং শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে জুতো এবং কসমেটিক্স এগুলো আসলে কিনছেন, অনেকে ছোট্ট সোনামণিদেরকে নিয়েও আসলে এসেছেন, তারাও আসলে শেষ সময়ে এই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন, পছন্দের পোশাকটি আসলে তারা কিনে নিচ্ছেন। কিছু কিছু ছোট্ট বাবু রয়েছে, তারা আসলে বলছে যে তারা আসলে জামার সাথে মিলিয়ে মাথার যে ক্লিপ ব্যান্ড সেগুলো আসলে তারা এখন কিনছেন, আর বড়রা আসলে জুতো কসমেটিক্স সেই সাথে মেলানো ব্যাগ সেগুলোর দিকে আসলে বেশ মনোযোগী হচ্ছেন। আর সেই সাথে অনেকেই আছেন যে একাধিক পোশাক কিনছেন, কেউ কেউ আগেই আসলে কিনেছেন, এখন আবারও আসলে কিনতে চান। এরকম একটি পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। ঈদে কি কি কিনলেন? অনেক কিছু। আজ কি কি কিনবেন? জুতা। আচ্ছা, কয়টা ড্রেস নিয়েছেন? 8টা। অনেক ধন্যবাদ আপনাকে। এরকম অনেকেই আছেন যারা আসলে অগণিত পোশাক কিনেছেন এবং এখন শেষ সময় আবারও দেখছেন, কেউ কেউ বলছেন যে এখন যদি আবারও কিছু পছন্দ হয়ে যায় তাহলে তারা সেগুলো আসলে কিনে ফেলবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জানিয়ে দিব খেলার খবর। ঈদের বিরতিতে যাওয়ার আগে সবাইকে চমক দিয়ে ডিপিএল এর টেবিলের শীর্ষে আবাহনী, অথচ মৌসুমের শুরুতেও এই দলটিকে নিয়ে সন্দেহ ছিল। অভিজ্ঞ তরুণদের মিশেলে গড়া আবাহনীকে টপার করেছেন নতুন কোচ হান্নান সরকার। জানান শিরোপা জেতেই এখন মূল লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগে এখন বিরতি। ঈদের আগে 8 রাউন্ড শেষে লিগ টেবিলের শীর্ষে উঠে চমক দেখালো আবাহনী। শুরুতে অবশ্য লিগের সর্বোচ্চ সফল দলটিকে এবার গোনায় রাখেননি অনেকেই। দেশের পট পরিবর্তনের পর জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ক্লাব ছেড়ে গেছেন। আবাহনীকে টিকিয়ে রাখতে দলে নেওয়া হয় মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞদের। মুসাদ্দেক হোসেন আগে থেকেই আবাহনীর সঙ্গী। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যুব বিশ্বকাপ খেলা একঝাঁক তরুণ চলতি মৌসুমে এই দলের সারথি। আবাহনীর এই সাফল্যের পেছনে অন্যতম কারিগর নতুন কোচ হান্নান সরকার। জানালেন আবাহনীকে শিরোপা এনে দেওয়াই তার মূল লক্ষ্য। প্রথম দিন থেকে আমি ইন্টারভিউ বা কমিউনিকেশনের সব জায়গায় একটা জায়গায় বলছিলাম যে আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন তো আসলে বলে হওয়া যায় না, তার সঙ্গে ভাগ্য লাগে, ভালো ক্রিকেট খেলেই সেটা হতে হয়। সে ভালো ক্রিকেটের কাজটা আমরা করছি। দিন শেষে চ্যাম্পিয়নশিপটা তো লিগ শেষেই বোঝা যাবে, বাট এখন পর্যন্ত লক্ষ্যই একই। রমজান মাসে ডিপিএল আয়োজন নিয়ে সমালোচনা রয়েছে। হান্নান সরকার জানালেন সূচির ব্যস্ততায় চালিয়ে যেতে হচ্ছে এই আসর। ন্যাশনাল লিগ শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখি যে বিপিএল এর সময়টা চলে আসে, তারপরে প্রিমিয়ার লিগ। এখন আপনি যদি ফার্স্ট ক্লাসের জায়গায় যদি ঢাকা প্রিমিয়ার লিগটা নিয়ে যান, তখন আপনারাই হয়তো প্রশ্ন করবেন ফার্স্ট ক্লাস ক্রিকেটকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। আসলে সিজনের শুরুতে সবসময় লঙ্গা ভার্সন ক্রিকেটটা খেলে প্লেয়াররা কনফিডেন্সটা ফিরে পায়, এবং প্লেয়ারদের কনফিডেন্স আনার জন্য লঙ্গা ভার্সন যত ক্রিকেট খেলা যায় তত ভালো। আন্তর্জাতিক আসরে ভালো করতে হলে ক্রিকেটারদের ঘরোয়া লিগে পারফর্ম করা জরুরি, পাশাপাশি উন্নত করতে হবে ক্রিকেটীয় দক্ষতা, বলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার ও নির্বাচক। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।